হারামজাদি রে, কই পাইছোস বাবা? ওর জন্য গ্রামের মানুষদের কাছে থেইকা কত কটু কথাই না শুনতে হইছে। ভালো হইছে ওরে আনছোস। বিয়াটা তাড়াতাড়ি কইরা ফেলা। বিয়ার পর আমি ওরে দেখামু কত ধানে কত চাল। মায়ের কথা শুনে নওয়াজ হাসি মুখে বলে, ঠিক আছে মা, তুমি যা করার কইরো, কিন্তু আগে বিয়ার ব্যবস্থা তো করো। নওয়াজের কথায় তিনি চেয়ারম্যান সাহেবের দিকে ঘুরে বলেন, আপনি এহেন এই জায়গায় দাঁড়িয়া আছেন কেন? তাড়াতাড়ি যান, ছেলের বিয়া দিতে হইব, কাজে লাগবো না? নিজের স্ত্রীর দিকে তাকিয়ে চেয়ারম্যান সাহেব কোনো কথা না বলে একটি দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় কাজী আনার উদ্দেশ্যে। এসব দেখে জাদুয়া ভয়ে কান্না করে নওয়াজের পায়ের সম্মুখে বসে হাত জোড় করে অনুরোধ করে বলে, নওয়াজ ভাই, আপনি আমার ছাইরা দিন। আমি কি ক্ষতি করছি আপনার? আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? জাদুয়ার কথা শুনে নওয়াজের মা খেপে গিয়ে জাদুয়াকে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটি চর বসিয়ে দিয়ে চুলের মুঠি ধরে জাদুয়ার উদ্দেশ্যে বলে, তোর জন্য আমার পোলার লইয়া মানুষ কত হাসি তামাশা করছে, আর তুই কস তোরে ছাইরা দিতে? বলে তিনি আবার জাদুয়াকে আঘাত করতে যাবে, তখনই নওয়াজ মায়ের উদ্দেশ্যে বলল, আহা মা, কি করতাছো? বেশি মারলে তো বেহুশ হইয়া যাইব, তখন আমি কারে বিয়া করমু? নওয়াজের কথায় তার মা শান্ত হয়। তখনই নওয়াজ চরের দরুন জাদুয়ার ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত নিজ হস্ত দ্বারা মুছতে গেলেই জাদুয়া সরে দাঁড়ায়, যা দেখে নওয়াজ উচ্চ শব্দে হেসে বলে ওঠে, আর কতক্ষণ নিজেরে আমার থেকে দূরে রাখতে পারবা? সামান্য ছুঁইতে গেছি তাই সহ্য করতে পারলা না? আইস রাইতে আমি ছুয়া ছাড়াও যে কত কি করমু, তা সহ্য করবা কেমনে? নওয়াজের এহেন কথায় ঘৃণায় রিড়ি করে ওঠে জাদুয়ার সর্বকায়া। জাদুয়া অসহায়ের ন্যায় সুলতানা খানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে মাফ করে দাও নানুমণি, আমার তোমার কথা শোনা উচিত ছিল। জাদুয়ার কথায় সম্পূর্ণ অসহায়তা ফুটে ওঠে, যার তরুণ সুলতানা খানও টুকরা কেঁদে ওঠে। নাতনির কাছে যেতে চাইলে তাকে বাধা প্রদান করে নওয়াজের লোকেরা। এখন সুলতানা খান ও জাদুয়ার হাতে কিছুই করার নেই, অসহায়ের মতো সবকিছু মেনে নিতে হচ্ছে তাদের। তারা বারবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে, নিজেদের হেফাজত কামনা করে। প্রায় অনেকক্ষণ পর চেয়ারম্যান সাহেব কাজে নিয়ে আসে তার সাথে। কাজীকে দেখেই জাদুয়ার রুহের পানি যেন উবে গেল। জাদুয়া চিন্তা অসহায়ের ন্যায় ভাবলো, এই বুঝি তার সব শেষ হয়ে গেল। গ্রামের অনেকেই এসেছে নওয়াজের বিয়ে দেখতে। এসেছে বলতে নওয়াজের মা গ্রামের প্রত্যেককে খবর দিয়েছে তার ছেলের বিয়ে দেখার জন্য, কারণ জাদুয়া বিয়ে থেকে পালিয়ে যাওয়ার গ্রামের সকলে তাদের নিয়ে বিদ্রূপ করেছিল। তাই সে প্রত্যেককে নিজেদের ক্ষমতার জোর দেখাতে আমন্ত্রণ জানায় চেয়ারম্যান বাড়িতে। প্রত্যেকে এসে ভিড় জমিয়েছে নওয়াজদের বাড়ির উঠোনে। সেখানেই মূলত তাদের বিয়ের কাজ সম্পাদিত হবে। কয়েকজন মহিলার সাহায্যে জাদুয়াকে জোর করে নিয়ে বসানো হয় নওয়াজের মুখ বরাবর। নওয়াজ তখনই কাজের উদ্দেশ্যে বলে ওঠে, কাজী সাহেব, বিয়া পড়ানো শুরু করেন। নওয়াজের কথায় কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয়। সুলতানা খান নানা উপায়ে ছোটার জন্য ছটফট করেই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ছাড় পাচ্ছে না। জাদুয়ার শরীর যেন ক্রমশই দুর্বল হয়ে পড়ছে, নিজের ভরটুকুও নিজের ধরে রাখা সম্ভব হচ্ছে না। তখনই কাজী বলে উঠলেন, তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে 3 কবুল বলো। কাজীর কথায় জাদুয়া ঘাপটি মেরে বসে থাকে। সে কোনো মতেই কবুল বলবে না। বারংবার কবুল বলতে বলার সত্ত্বেও জাদুয়া যখন বলছিল না, তখন নওয়াজ রেগে গিয়ে অনবরত আঘাত করতে থাকে জাদুয়াকে, কিন্তু তারপরও জাদুয়া কবুল বলছে না। নওয়াজ আবার যখন জাদুয়ার শরীরে আঘাত করতে যাবে, তখনই পিছন থেকে কেউ এসে নওয়াজের হাতটা এমনভাবে চেপে ধরে যে তার হাতের কবজি সরাসরি ভেঙে যায়। নওয়াজ ব্যথায় ও মা গো বলে চিৎকার করে নিজের হাত চেপে ধরে।
তখনই সেখানে উপস্থিত সকলের চোখ যায় লম্বা চওড়া সুঠাম দেহি এক সুদর্শন পুরুষের দিকে, যার নজর এখন কেবল বসে থাকা জাদুয়ার পানে। জাদুয়া নিজের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা উঁচু করে তার পানে তাকাতেই চোখের সামনে প্রস্ফুটিত হয় এক পরিচিত মুখ অবয়ব, যাকে দেখে জাদুয়া ডুকরে কেঁদে উঠে কোনো কথা না বলে। আজ এই মানুষটিকে দেখে জাদুয়ার প্রথমবারের মতো স্বস্তি বোধ হচ্ছে। জাদুয়াকে এইভাবে কাঁদতে দেখে হাসিল একটু হাঁটু ভাঁজ করে বসে পড়ে জাদুয়ার সামনে। তখন জাদুয়া নিজের উঁচু করা মুখ হাসিলের মুখ বরাবর করে দৃষ্টিতে দৃষ্টি রেখে আরো উচ্চস্বরে কেঁদে ওঠে। তখনই হাসিলের চোখ যায় জাদুয়ার রক্ত লেগে থাকা কাটা ওষ্ঠের দিকে। জাদুয়ার মুখের এরূপ অবস্থা দেখে হাসিলের রাগটা যেন আরো ভয়ঙ্করভাবে বেড়ে গেল। সে কান্নারত জাদুয়াকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, হু ডিড দিস? কে মেরেছে তোমায়? হাসিলের কথায় জাদুয়া কোনো প্রত্যুত্তর না করে কান্না করেই যাচ্ছিল। তখনই হাসিল আরো রেগে গিয়ে চিৎকার করে ধমক দিয়ে জাদুয়ার মুখ চেপে ধরে আবার প্রশ্ন করলো, কথা কানে যায় না তোর? কে মেরেছে তোকে? আমার শুধু তার নামটা বল। হাসিলের কথায় জাদুয়া ভয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, চাচি নওয়াজ ভাই আর ওনার মা। নওয়াজ ভাই বেশি মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি। বলেই ফুপিয়ে ওঠে জাদুয়া। জাদুয়ার কথা শুনে হাসিল রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে বলে, ওই কুত্তার বাচ্চাদের এত সাহস যে তোর শরীরে হাত তোলা দুঃসাহসিকতা দেখিয়েছে। বলেই হাসিল সামনে থাকা নামাজকে ইচ্ছে মতো পেটাতে থাকে। পেটানোর দরুন নামাজের নাক মুখ থেকে গড়গড় করে বেরোতে থাকে রক্ত। নামাজের কোনো লোকই হাসিলের সাথে পেরে উঠছিল না বলতে হাসিলের ধারে কাছে আসার আগেই সাব্বির তাদের কুপকাত করে ফেলছিল। নামাজের এরূপ অবস্থা দেখে পারুল বেগম ও রহিম মিয়া পালিয়েছে অনেক আগেই। ফাতেমা বেগম ও চেয়ারম্যান সাহেব নিজের ছেলের এহেন হালাত দেখে সহ্য করতে না পেরে হাসিলের সামনে পথ আগলে দাঁড়িয়ে। ফাতেমা বেগম হাসিলের উদ্দেশ্যে বলে ওঠে, ওই ছেলে আমার পোলার গায়ে আর একটা হাত দিবি না কইতাছি। আমি কিন্তু পুলিশের কাছে তোমার নামে নালিশ জানামু। নওয়াজের মায়ের এরূপ কথাই হাসিল মুখে একটি কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, তাহলে তুই ওর মা? আমার আর কষ্ট করে তোকে খুঁজতে হলো না। বলেই ঠাস করে চর বসিয়ে দিল ফাতেমা বেগমের গালে। চরের আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। চেয়ারম্যান সাহেব নিজের স্ত্রীর এরূপ হালাত দেখে হাসিলের উদ্দেশ্যে বলে ওঠে, এই ছেলে, তোমার লজ্জা করলো না একজন মহিলার গায়ে হাত তুলতে? চেয়ারম্যান সাহেবের কথার প্রত্যুত্তরে হাসিল রেগে চেয়ারম্যান সাহেবের গলা চেপে ধরে বলে ওঠে, একদমই না, আমার একটু লজ্জা করেনি। তোর স্ত্রীর কপাল ভালো সেন্সলেস হয়ে গেছে, আর তা না হলে মেরে এখনই মাটিতে পুঁতে ফেলতাম। আমার আবার দয়া মায়া কম। বলেই চেয়ারম্যান সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নওয়াজের দিকে এগিয়ে গিয়ে আবারও বেধড়কভাবে আঘাত করতে বলে, বিয়ে করবে না তুই ওকে? তোর সাহস কি করে হয় ওর দিকে নজর তুলে তাকানোর? বলে হাসিল নিজের রিভলভার তাক করে নওয়াজের মাথা বরাবর। নওয়াজ ভয় পেয়ে হাত জোর করে নিজের জীবনের ভিক্ষা চাইতে থাকে, কিন্তু হাসিল তাতে কোনো ভ্রুক্ষেপ না করে রিভলভারের ট্রিগারে চাপ দিতে নিলেই সাব্বির হাসিলের সামনে এসে বলে, ভাই এখন এই পরিস্থিতিতে একে মারা ঠিক হবে না, তুই একটু শান্ত হ। সাব্বিরের কথায় হাসিল আরো রেগে গিয়ে গর্জে উঠে বলে, I don't care, ওকে মারার পরে যা হবে দেখা যাবে। সাব্বির হাসিলের কথাই বুঝতে পারে এখন হাসিলকে কিছু বলে লাভ হবে না, তাই সে সেখান থেকে সরে দাঁড়ালো। হাসিল আবার যখনই ট্রিগারে পুশ করতে যাবে তখনই আকস্মিকভাবে জাদুয়া কোনো চিন্তাভাবনা ছাড়া দৌড়ে এসে হাসিলকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ে কাঁপা কাঁপা গলায় শুধায়, প্লিজ আপনি ওনাকে কিছু করবেন না, আপনি ওনাকে ছেড়ে দিন। আমি বাড়ি যাব, আমায় বাড়ি নিয়ে চলুন। আমি এখানে আর একটা মুহূর্তও থাকতে চাই না। জাদুয়া কি বললো না বললো হাসিল আদৌ তা শুনেছে কিনা সে জানে। জাদুয়ার জড়িয়ে ধরার দরুন হাসিলের সম্পূর্ণ কায়া কেঁপে ওঠে।
তীব্র রাগ মোমের মতো গলে নিভে যায়, যার দরুন হাত থেকে রিভলভারটি পড়ে যায়। জাদুয়ার স্পর্শ হাসিলের শরীরে এক অদ্ভুত শিহরণের সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ হাসিল মোহগ্রস্তের ন্যায় জাদুয়াকে আরো কাছে টেনে নিতে হাত বাড়াতেই সুলতানা খান এসে জাদুয়াকে হাসিল থেকে সরিয়ে নিজের বুকে টেনে নিয়ে এলোমেলো কয়েকটি আদরের পরশ জাদুয়ার গালে এঁকে দিয়ে এগিয়ে যায় নিজেদের গন্তব্যের দিকে। হাসিল তখনও মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে আছে জাদুয়ার পানে। তার মনে হচ্ছে জাদুয়ার দেহের স্পর্শ এখনো লেপ্টে আছে তার দেহে। কেমন নেশাগ্রস্ত মনে হচ্ছে নিজেকে। আর একটা বার হাসিল পরশ পেতে চাই ওই ছোট্ট দেহের। হঠাৎই সাব্বিরের ডাকে সম্বিত ফিরে পায় হাসিল। সাব্বির হাসিলের উদ্দেশ্যে বলে, ভাই চল এখন থেকে। সাব্বিরের কথার প্রত্যুত্তর নিশ্চল কণ্ঠে হাসিল বলে, চল। হাসিল এবং জাদুয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে নওয়াজ জাদুয়ার উদ্দেশ্যে বলে, বুলবুলি, আমার থেইকা পালাইতে গিয়া যে তুমি ভয়ঙ্কর এক বাঘের গুহায় পড়ছো, এখন নিজেরে কেমনে বাঁচাইবা? জাদুয়ার শরীর খুব বেশি খারাপ হয়ে যাওয়ার দরুন সুলতানা খান নিজেদের গাড়িতে না উঠে হাসিলের সঙ্গে হেলিকপ্টারে সুলতানা ভিলার উদ্দেশ্যে রওনা হয়। জাদুয়া যেহেতু প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠেছে, সেহেতু হেলিকপ্টারটি ছাড়ার সাথে সাথে জাদুয়া ভয়ে বিচলিত কণ্ঠে সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি, আমি এটাতে যাব না, চলো আমরা আমাদের গাড়িতে যাই। চলো চলো, এখান থেকে নেমে যাই আমরা। সুলতানা খান কোনো মতেই জাদুয়াকে শান্ত করতে পারছিলেন না। অন্যদিকে সাব্বিরের মস্তিষ্ক বিচরণ করছে আজকের ঘটে যাওয়া ঘটনার দিকে। নিজের অবাকতার রেশ কোনোভাবেই কাটাতে না পেরে মনে মনে আওড়ায়। হাসিল কি ওই মেয়েকে বাঁচানোর জন্য এখন ওইভাবে এসেছে? কই, এত বছর ওর সাথে আছি, ওকে তো কখনো কারোর জন্য এত ডেম্পারেট হতে দেখিনি। ডেম্পারেট হওয়া তো দূরের কথা, কোনো মেয়েকে নিজের আশেপাশেও ঘেঁষতে দেয়নি। কে মারলো কে বাঁচলো তাতে তো তার কোনো ভরুক্ষেপই ছিল না। অথচ এই মেয়ের জন্য আজ সকালে সম্মুখে একজনকে মেরে ফেলতে গিয়েছিল, আবার এই মেয়ের কথাই তাকে ছেড়েও দিয়েছে। এই প্রথম হাসিলের বিরল ভার কারো দিকে উঠেও থেমে গিয়েছে। তাহলে হাসিলের মনে কি ওই মেয়ের প্রতি কোনো অনুভূতি আসে? সাব্বিরের অবাকতায় বিড়বিড়ানোর মধ্যেই হাসিল এক ধমক দিয়ে জাদুয়াকে বলে, চুপ করে বসো ইডিয়েট মেয়ে। আর একটা কথা যদি বলো, আই সোয়ার এখান থেকে এক ধাক্কা দিয়ে ফেলে দেবো। হাসিলের কথায় জাদুয়া চুপ হয়ে একদম একটি ভীতু বেড়াল ছানার মতো সুলতানা খানের বুকের সাথে লেপ্টে থাকে। এই সকল ঘটনা দেখে সাব্বির আবার মনে মনে বলে উঠল, ধ্যাত, আমিও কি আজে বাজে কথা চিন্তা করছি? জীবনে ওর মতো নিরামিষ মানুষের মনে কারোর জন্য অনুভূতির সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না। তখনই হাসিল জাদুয়াকে একবার আর চোখে পর্যবেক্ষণ করে নিজের কাছে থাকা পানির বোতলটি এগিয়ে দেয় সুলতানা খানের দিকে। সুলতানা খান পানির বোতলটি নিয়েই এগিয়ে দেয় জাদুয়ার কাছে। জাদুয়া হাতের কাছে পানি পেয়ে এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করে একটি গভীর নিঃশ্বাস ত্যাগ করে আবার সুলতানা খানের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। এমত অবস্থায় সাব্বির নিজের মাথা চেপে ধরে বিড়বিড়িয়ে বলে, আমি আর কিছু জানি না, জানতে চাই না। যা মন চাই তাই হোক, আমার কি তাতে? সাব্বিরকে এভাবে বিড়বিড়াতে দেখে হাসিল প্রশ্ন করে, সাব্বির, কি হচ্ছে তোর? এভাবে ভ্যানের মধ্যে বিড় বেড়াচ্ছিস কেন? হাসিলের প্রশ্নে সাব্বির মাথা সোজা করে বলে, না ভাই, কিছু হয় নাই। হাসিলের হেলিকপ্টারটি এসে থামে খান ভিলার হেলিকপ্টারের জন্য বরাদ্দকৃত জায়গাটিতে। ততক্ষণে জাদুয়া দুর্বল শরীরে তলিয়ে গেছে গভীর নিদ্রায়। যা দেখে সুলতানা খানের খুব মায়া হলো জাদুয়াকে ডেকে তুলতে। তাই তিনি হাসিলের উদ্দেশ্যে বললেন, হাসিল, জাদুয়াকে একটু কোলে তুলে নিয়ে ওর রুমে দিয়ে আয় না দাদু ভাই। সুলতানা খানের কথায় হাসিল ব্রু কুচকে বলে, সরি দাদি, আমার তো বেরোতে টাইম নেই তোমার নাতনিকে কোলে তোলার। হাসিলের কথায় সুলতানা খান একটি হতাশার নিঃশ্বাস ত্যাগ করে সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, তুই একটু কষ্ট করে মেয়েটাকে ওর রুমে দিয়ে আসতে আমাকে একটু সাহায্য করতো দাদু ভাই।
সুলতানা খানের অনুরোধ সাব্বির জাদুয়াকে কোলে তুলতে যাবে, ঠিক তখনই হাসিল গটগট পায়ে এসে জাদুয়াকে কোলে তুলে কোনো কথা না বাড়িয়ে চলে যায় জাদুয়ার কক্ষের উদ্দেশ্যে। যা দেখে সুলতানা খান ও সাব্বির অবাক হয়ে তাকিয়ে থাকে হাসিলের যাওয়ার পানে। হাসিলের কোলে জাদুয়াকে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। হাসিল তাদের দিকে মনোযোগী না হয়ে জাদুয়াকে নিয়ে চলে যায় জাদুয়ার কক্ষে। খাটের সামনে আসতেই হাসিল জাদুয়াকে খাটে শুইয়ে দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিজের বক্ষের শার্টের ফাঁজে টান অনুভব করে। ফলস্বরূপ হাসিল সেদিকটায় নেত্রপাত করতেই দৃষ্টিতে আসে হলুদ ফর্সা ছোট্ট একটি হস্তের, যা দ্বারা হাসিলের পরিহিত শার্টের কলারের কিছু অংশ শক্তভাবে মুষ্টিবদ্ধ করে আছে। হাসিল সেই হস্তের অধিকারিণীর দিকে তাকাতেই তার নেত্র থমকে যায় ওই মায়াবিনী মুখশ্রীর প্রাণে। হাসিল জাদুয়ার হস্ত ছুটানোর চেষ্টা না করে বসে পড়ে জাদুয়ার মুখশ্রী বরাবর। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হাসিল, যে দৃষ্টিতে পরিলক্ষিত হচ্ছে কোনো কিছুকে গভীরভাবে হাসিল করার মোহ। হাসিল মোহগ্রস্ত হয়ে নিজের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার নেত্রের পানে। হাসিল জাদুয়ার নেত্র বরাবর নিজের বৃদ্ধা আঙুল দ্বারা ধীরে ধীরে স্লাইড করে নেমে আসে জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় রক্তিম চিকন ওষ্ঠের নিকটে। দিক বেদিক শূন্যে হাসিল নিজের অজান্তেই জাদুয়ার ওষ্ঠের ভাঁজে নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্পর্শ করতেই কম্পিত হয়ে ওঠে তার সর্বাঙ্গ। ফলস্বরূপ নিজের সম্বিত ফিরে পায় হাসিল। তড়িৎ বেগে নিজের হস্ত সরিয়ে জাদুয়ার হাত থেকে নিজেকে ছুটিয়ে ব্যস্ত পায়ে পদচারণ করে নিজের কক্ষের উদ্দেশ্যে। নিজের কক্ষে প্রবেশ করেই হাসিল শীত বলে চিৎকার করে নিজের মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে বলে ওঠে, শিট শিট শিট, আমি এটা কি করতে চাচ্ছিলাম? আমার সাথে এসব কি হচ্ছে? কেন আমি আমার আমিটাকে হারিয়ে ফেলে ওইটা কোনো মেয়ের সামনে? কেন কেন কেন? এই কেনর উত্তরটুকু কি খুঁজে পাবে হাসিল কখনো? আর যদি খুঁজে পায় তবে কি ঘটবে তাদের জীবনে? হবে কি কোনো নতুন প্রণয়ের সূচনা? যদি হয়ও তবে কেমন হবে সেই আগুন পানির প্রণয়ের প্রেমগাথা? অতিরিক্ত ক্রন্দন এবং দুর্বলতার কারণে মৃতপ্রায় ব্যক্তির মতো বেঘরে জাদুয়া তলিয়ে থাকে নিদ্রায়। ফলস্বরূপ সেই রাতে আর কোনো মতে জাদুয়াকে জাগ্রত করতে পারেনি সুলতানা খান। জাদুয়ার মাথায় হাত বুলিয়ে আফসোসের স্বরে বলেন, মেয়েটা সেই সকাল থেকে একদম না খাওয়া, আর দেখো এখন উঠছে না। অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? বলে আফসোস করতে করতে চলে যায় সুলতানা খান। স্নিগ্ধ অন্ধকারাচ্ছন্ন রজনীকে পরাস্ত করে সূচনা ঘটে পাখির কিচিরমিচিরে ব্যস্ত থাকা ভোরের। হাসিল ব্রেকফাস্ট না করে ব্যস্ত পায়ে চলে যায় নিজ অফিসের উদ্দেশ্যে। সুলতানা খানের হাজারবার ডাকার সত্ত্বেও হাসিল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। অন্যদিকে জাদুয়া ঘুম থেকে ওঠার পর থেকে আহাজারি করে কেঁদেই চলেছে নিজের দাদির জন্য। বাড়ির প্রত্যেকের সান্ত্বনা দেওয়ার সত্ত্বেও জাদুয়া কারো কথাই শুনছে না। অন্যদিকে মারিয়াম বেগম জাদুয়াকে এভাবে কাঁদতে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড়িয়ে বলে, যত সব ন্যাকামির কান্না, এই বাড়িতে মনে হয় এখন একটু শান্তিতেও থাকতেও পারবো না। বলেই মুখ ভেঙিয়ে চলে যায় সেখান থেকে। মারিয়াম বেগমের কথা আর কেউ শুনতে না পেলেও সাথী শুনতে পেল। সাথী হলো এবারই হেল্পিং হ্যান্ড, বয়স 20। মুখ ভেঙিয়ে মারিয়াম বেগমের উদ্দেশ্যে বলে, খবিশ মহিলা একটা, কারো কষ্ট বোঝে না। বড় চাচায় যে কেমনে এর মতো একটা খবিশ মহিলারে বিয়া করছে আল্লাহই জানে। এইবারের প্রত্যেক মানুষ ভালো, খালি এই বেহুদা মহিলাটারে ছাড়া। মন্ডায় তো চায় চুলগুলা টান্যা ছিঁড়া দেই। এই কারণেই আল্লাহ এই মহিলারে কোনো সন্তান দেয় নাই। বলেই মুখ ভেঙিয়ে হাতে খাবারের প্লেট নিয়ে চলে যায় জাদুয়ার কাছে। সুলতানা খান সাথীর হাত থেকে খাবারের প্লেটটি নিজ হস্তে নিয়ে জাদুয়াকে খাওয়ানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়া বলে, নানুমণি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, তোমরা চলে যাও এখান থেকে। জাদুয়ার কথায় আয়েশা বেগম বললেন, জাদুয়া মা, তুই কাল থেকে এখনো অবধি না খেয়ে আছিস মা, কিছু খেয়ে নে। আয়েশা বেগমের কথার সাথে সামঞ্জস্য রেখে সোহানা ও স্নেহাও বলে ওঠে, জাদুয়া বোন,
আমরা জানি তুই অনেক কষ্টের মধ্যে আছিস, কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো তুই একদম অসুস্থ হয়ে পড়বি। ওদের কথার সাথে রাফিনও জাদুয়াকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি একটু খেয়ে নাও প্লিজ, তুমি অসুস্থ হয়ে গেলে আমি খুবই কষ্ট পাবো। কারো কোনো কথাই কোনো প্রকার লাভ হয়নি। জাদুয়াকে কোনো মতেই কেউ খাওয়াতে পারেনি। উল্টো জাদুয়া মনে মনে ভাবে, আমি এখন কিছুই খাবো না। কি করে খাবে সে? তার যে গলা দিয়ে কোনো মতেই এখন খাবার নামবে না। যেই মানুষটিকে জাদুয়া এত ভালোবাসতো, সেই মানুষটির অস্তিত্ব বিলীন হয়েছে আজ প্রায় 2 মাসের বেশি, কিন্তু জাদুয়া তার মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। জাদুয়ার যে স্বার্থপর হয়ে গেছে, হ্যাঁ স্বার্থপরই তো হয়েছে, তা না হলে জাদুয়ার কি একটুও বোঝা উচিত ছিল না যেই মানুষটি জাদুয়াকে ছায়ার মতো আগলে রেখেছে, সেই মানুষটি হঠাৎ কেনই বা এতদিন যাবৎ জাদুয়ার খোঁজ নিবে না? নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে তার দাদির, কিন্তু উল্টো সে রাগ করে দাদির সাথে কোনো যোগাযোগই করেনি এতদিন যাবৎ। কাল যদি জাদুয়া দাদির খোঁজ নিতে না চাইতো, তাহলে কি সে কোনোদিনও তার প্রিয় মানুষটির মৃত্যুর সংবাদ জানতে পারতো? এ সকল চিন্তা ভাবনা করতে করতেই জাদুয়া থেমে থেমে কান্না করে ওঠে। ফলস্বরূপ রাত অবধি সে অভুক্তই থেকে যায়। হাসিল সুলতানা ভিলায় প্রবেশ করে নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই চোখ যায় ড্রয়িং রুমের সোফায় নিস্তেজ অবস্থায় চোখ মুখ ফুলিয়ে বসে থাকা জাদুয়ার পানে। হঠাৎই হাসিলের প্রচণ্ড রাগ হয় জাদুয়ার অন্য কারোর জন্য কান্না করে নিজের এই অবস্থা করার জন্য। রাগে হস্ত মুষ্টিবদ্ধ করে সে ভাবে, কেন জাদুয়া অন্য কারোর জন্য কান্না করবে? কেন অন্য কারোর জন্য মন খারাপ করবে? জাদুয়ার ওই সুন্দর মোহনীয় নেত্র দ্বারা অশ্রু পড়বে শুধুমাত্র তার নিজ ভাবনার ইতি টেনে ও শীত বলে তড়িৎ বেগে চলে যায় নিজ কক্ষে। ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে আসতেই চোখ পড়ে বাড়ির প্রত্যেকের উপর। সকালে জাদুয়াকে জোর জবরদস্তি করছে খাওয়ানোর জন্য। সুলতানা খান বারবার আওড়াচ্ছেন কাল থেকে জাদুয়া এখন অবধি কিছু খায়নি। কথাটা হাসিলের কর্ণপাত হতে রেগে আগুন হয়ে জাদুয়ার সামনে গিয়ে দাঁড়ায়। হাসিলকে দেখে সবাই নিজেদের কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ে অন্য পাশে। জাদুয়ার কানে আর কোনো শব্দ না আসার দরুন আশেপাশে তাকিয়ে দেখে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জাদুয়া কিছু বুঝতে না পেরে নিজের সম্মুখে সৃষ্টি মানবের ন্যায় সৃষ্ট মানবের ন্যায় ছায়াটি অনুসরণ করে উপরে তাকাতেই নিজ অন্তরাত্মার কেঁপে ওঠে। হাসিল রাগান্বিত রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার পানে। জাদুয়া ভয়ে ভয়ে চিন্তা করে, উনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি কি নিজের অজান্তে কোনো ভুল করেছি?